আজকের ভিডিওটি এই চ্যানেলের একটি অন্যতম বহুল প্রত্যাশিত ভিডিও। আপনারা হয়তো ইতোমধ্যেই খেয়াল করেছেন ইংরেজি শব্দ উচ্চারণের ক্ষেত্রে কখনো শুরুতে, কখনো মাঝে বা কখনো শেষে কোনো একটি বা ক্ষেত্র বিশেষে দুটি সিলেবলের উপর একটু বেশি জোর দিয়ে, একটু বেশি স্ট্রেস দিয়ে উচ্চারণ করা হয়ে থাকে, আর এই ব্যাপারটিকে বলে ওয়ার্ড স্ট্রেস। আজকের ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন ইংরেজি শব্দে উচ্চারণের ক্ষেত্রে কখন কোন সিলেবলের উপরে বেশি জোর দিতে হবে বা স্ট্রেস দিতে হবে, এই সম্পর্কিত কিছু সিক্রেট নিয়ম, টপ সিক্রেট নিয়ম, যে নিয়মগুলো না জানলে বা যে নিয়মগুলো চর্চার ভিতরে না থাকলে আপনি কখনোই ইংরেজি উচ্চারণ, সঠিক ইংরেজি উচ্চারণ শিখতে পারবেন না। এবং আমি নিশ্চিত এই নিয়মগুলো দেখার পরে, জানার পরে আপনি একথা বলতে বাধ্য হবেন, তাহলে এতদিন আমাদের সব স্কুল কলেজে এই নিয়মগুলো কেন শেখানো হয় না। হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং স্পিক ইংলিশ বিডি অ্যান্ড আই এম মোহাম্মদ আলী উইথ ইউ। এখন আমি কয়েকটি ইংরেজি বাক্য বলবো এবং সেই বাক্যগুলোর ভিতরে বিশেষ কিছু শব্দের ঠিক কোন সিলেবলটির উপরে একটু বেশি জোর দেওয়া হচ্ছে, একটু বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে, সেই ব্যাপারটি এখন আপনারা খেয়াল করবেন। এখানে যে সেন্টেন্সগুলো লিখেছি আপনারা একটু খেয়াল করুন। There has been a decrease in sales, so we need to decrease the price. Since you are the responsible person, you must face the reality. Understand your responsibility and present a realistic presentation. এখানে খেয়াল করুন, এই সেন্টেন্সে, এই দুটি সেন্টেন্সেই কিন্তু ডিক্রিজ এই ওয়ার্ডটি রয়েছে, কিন্তু প্রথম যে উচ্চারণটি ছিল সেটাতে ডিক্রিজ, এই দুটি সিলেবলের প্রথম সিলেবলের উপরে বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে। অন্যদিকে পরের শব্দটিতে একই শব্দ, পরের বাক্যে ডিক্রিজ, দ্বিতীয় সিলেবলের উপরে স্ট্রেস দেওয়া হচ্ছে, ডিক্রিজ। আবার দেখুন রেসপন্সিবল, এখানে 4টি সিলেবল আছে এবং দ্বিতীয় সিলেবলটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, রেসপন্সিবল। বলা হচ্ছে না রেসপন্সিবল, বলা হচ্ছে না রেসপন্সিবল, বলা হচ্ছে না রেসপন্সিবল, বরং কি বলা হচ্ছে? রেসপন্সিবল। কিন্তু মজার ব্যাপার খেয়াল করুন, এই শব্দটি যখন রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে তখন আবার শেষের থেকে 3 নম্বর সিলেবলটার উপরে স্ট্রেস দেওয়া হচ্ছে। খেয়াল করুন, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি। আবার মজার ব্যাপার খেয়াল করুন, রিয়ালিটি, এখানে এল, এই সিলেবলটার উপরে জোর দেওয়া হচ্ছে, রিয়ালিটি। কিন্তু এই সিলেবলটি, এই শব্দটি যখন আবার রিয়ালিস্টিক, আমরা এটার শেষে টিক, এই সাফিক্স যোগ করছি, তখন আবার সেই টিক এর আগের সিলেবলটা স্ট্রেস হচ্ছে, আগের স্ট্রেস প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, রিয়ালিস্টিক। আবার খেয়াল করুন প্রেজেন্ট, এখানে লাস্টের সিলেবল স্ট্রেস হয়েছে, কিন্তু এই শব্দটা থেকে আমরা যে নতুন শব্দ গঠন করলাম প্রেজেন্টেশন, লাস্টের TION এর আগের সিলেবলে স্ট্রেস হচ্ছে, প্রেজেন্টেশন। তো এখন আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন ইংরেজি শব্দে কোন সিলেবলের উপরে কখন কিসের প্রেক্ষিতে স্ট্রেস দিব, আমরা এই বিষয়টা বুঝবো কিভাবে? অথবা একটি রুট ওয়ার্ডের সাথে যখন কোনো সাফিক্স বা প্রিফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করা হচ্ছে, তখন ওই রুট ওয়ার্ডের স্ট্রেস প্যাটার্নটা পরিবর্তন হচ্ছে কেন, চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? তো এ ধরনের সমস্ত প্রশ্নের উত্তর হিসাবে আমরা কিছু সুনির্দিষ্ট নিয়ম আলোচনা করতে যাচ্ছি একটু পরেই। তার আগে বলে নেওয়া ভালো সিলেবল কি, সিলেবল কিভাবে গঠিত হয়ে থাকে, একটি ইংরেজি শব্দকে সিলেবল অনুযায়ী ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করা যায়, এ ধরনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের আগে করা দুটি ভিডিওতে। আর ভিডিও দুটি যদি আপনারা দেখতে চান তাহলে উপরের আই বাটনের লিঙ্ক থেকে অথবা নিচে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে আসতে পারেন। প্রথমেই দেখা যাক রুল নাম্বার 1। কোনো শব্দে যদি দুটি সিলেবল থাকে এবং শব্দটি যদি নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তবে ওই দুটি সিলেবলের ভিতরে প্রথম সিলেবলে স্ট্রেস দিতে হবে। যেমন দেখুন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এই শব্দে দুটি সিলেবল আছে। আবার ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট এই শব্দটিতেও দুটি সিলেবল রয়েছে। এখন এবং দেখুন দুটি শব্দই কিন্তু নাউন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং তার ফলে আমরা কি বলছি? ল্যাঙ্গুয়েজ, শুরুতে স্ট্রেস দিচ্ছি, ব্রেকফাস্ট শুরুতে স্ট্রেস দিচ্ছি, আমরা পরের সিলেবলে স্ট্রেস দিচ্ছি না। দিলে কি হতো? ল্যাঙ্গুয়েজ বা ব্রেকফাস্ট, সেরকম কিন্তু আমরা বলছি না বা বলি না। অন্যদিকে শব্দটি যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, খেয়াল করুন হ্যাপি, হ্যাপি আমরা শুরুতে স্ট্রেস দিচ্ছি। সিম্পল, বলছি না যে সিম্পল, হ্যাপি
বরং অ্যাডজেক্টিভ হিসাবে যদি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হয় তাহলে আমরা শব্দের শুরুতে স্ট্রেস দিব যদি শব্দতে দুইটি সিলেবল থাকে, যেমন হ্যাপি, সিম্পল। রুল নাম্বার 2, খেয়াল করুন, যদি কোনো শব্দে আবারও দুটি সিলেবল থাকে কিন্তু শব্দটি যদি ভার্ব বা প্রেপোজিশন, মনে রাখবেন ভার্ব বা প্রেপোজিশন হিসেবে যদি ব্যবহৃত হয়ে থাকে তাহলে এর আগের নিয়মের বিপরীতটা অর্থাৎ দ্বিতীয় সিলেবলে স্ট্রেস হবে। যেমন দেখুন অ্যাকসেপ্ট, আমরা বলছি না অ্যাকসেপ্ট, আমরা বলছি কি অ্যাকসেপ্ট, দ্বিতীয় সিলেবলে স্ট্রেস হচ্ছে। আবার দেখুন বিলিভ, বিকাম, যদি আমরা বিলিভ শব্দটিতে প্রথম সিলেবলে স্ট্রেস দিতাম তাহলে কি হতো বিলিভ, কিন্তু সেটা হবে না। সো এত গেল ভার্বের বিষয়। এখন প্রেপোজিশনে আমরা আবার দ্বিতীয় সিলেবলে স্ট্রেস দিই যদি শব্দটির দুটি সিলেবল থাকে, যেমন অ্যামাং, বিফোর, বিসাইড, বিটুইন, আপন। মজার ব্যাপার না? প্রেপোজিশনগুলো কিন্তু আমরা সবসময় উচ্চারণ করে থাকি, কিন্তু কখনো কি খেয়াল করেছি যে প্রেপোজিশনের দুইটি সিলেবল বিশিষ্ট প্রেপোজিশনের দ্বিতীয় সিলেবলে স্ট্রেস হয়? হয়তো আপনি সঠিক উচ্চারণ করে এসেছেন, কিন্তু এটা যে কেন হয় সেটা হয়তো এর আগে জানেন নাই। তবে একটি বিষয় বলি, ইংরেজি ভাষাটা এমন যে সব নিয়মেরই কিন্তু কিছু না কিছু ব্যতিক্রম থেকেই যায়। তো সেরকমই একটি ব্যতিক্রম এই দুটা রুলের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটি না অনেকগুলো এক্সেপশনসই আপনি পাবেন। হোটেল শব্দটিকে কিন্তু একটি নাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তারপরেও দ্বিতীয় সিলেবলে স্ট্রেস হচ্ছে। কি হচ্ছে? হোটেল। হওয়ার কথা ছিল হোটেল, কিন্তু সেটা না হয়ে হচ্ছে কি হোটেল। এরপর দেখুন হ্যাপেন, শব্দটি হওয়া উচিত ছিল হ্যাপেন, কিন্তু এটা ব্যতিক্রম। কি হবে? হ্যাপেন, হ্যাপেন। এক্সাম, এক্সাম শব্দটি একটি নাউন, হওয়ার কথা ছিল শুরুতে স্ট্রেস, কিন্তু হচ্ছে পরের সিলেবলে, দ্বিতীয় সিলেবলে স্ট্রেস। তো এই এক্সেপশনগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, আর রুলসগুলো অনুযায়ী আমাদের প্র্যাকটিস করতে হবে অন্যগুলো। এরপরে দেখুন রুল নাম্বার 3 কি বলছে। এখন আসুন, কোনো শব্দ যদি 3টি সিলেবল থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে ভেরিয়েশন থাকতে পারে, শব্দের শুরুতে, মাঝে বা শেষে যে কোনো জায়গায় স্ট্রেস হতে পারে। এটা হচ্ছে জেনারেল নিয়ম, জেনারেলি এটা হয়ে থাকে। যেমন খেয়াল করুন বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল শব্দের 3টি সিলেবল আছে এবং শুরুর সিলেবলটিতে স্ট্রেস হচ্ছে। বিউটিফুল, আমরা বলছি না বিউটিফুল, আমরা বলছি না বিউটিফুল, বরং হবে কি বিউটিফুল। সো শব্দের শুরুতে হয়েছে। এখানে দেখুন টুমরো, টুমরো, টুমরো আমরা বলছি না টুমরো, আমরা বলছি না টুমরো, বরং কি বলছি টুমরো। আবার দেখুন জাপানিজ, জাপানিজ, ইঞ্জিনিয়ার। খেয়াল করুন এই সবগুলো শব্দে শেষে স্ট্রেস হচ্ছে। 3টি সিলেবল বিশিষ্ট শব্দ এগুলা, কিন্তু শব্দের শেষের সিলেবলে স্ট্রেস হচ্ছে। এতে গেল 3 সিলেবল বিশিষ্ট শব্দের জেনারেল নিয়ম। আবার কিছু নিয়ম রয়েছে স্পেসিফিক নিয়ম, সেগুলো চর্চা করাটা আপনার খুব বেশি জরুরি, মনে রাখাটাও তেমনই জরুরি। খেয়াল করুন রুল নাম্বার 4-এ কি বলছে। 3 এর বেশি সিলেবল যদি থাকে কোনো শব্দে তাহলে সাধারণত মাঝের সিলেবলে, মাঝের দিকে কোনো একটা সিলেবলে স্ট্রেস হয়। এটাও ইন জেনারেল নিয়ম। স্পেসিফিক নিয়মগুলো আমরা পরে আলোচনা করছি। তো এখানে দেখুন কমিউনিকেট, কমিউনিকেট এই শব্দের 4টি সিলেবল আছে এবং মাঝামাঝি একটি সিলেবলে স্ট্রেস হচ্ছে। কি কোথায়? কমিউনিকেট, কমিউনিকেট। আবার দেখুন ফটোগ্রাফার, ফটোগ্রাফার, ফটোগ্রাফার। তাহলে কি বুঝলাম? 3 সিলেবল বিশিষ্ট শব্দে ইউজুয়ালি শুরুতে, মাঝে বা শেষে হতে পারে, কিন্তু 3-এর বেশি সিলেবল বিশিষ্ট যদি শব্দ হয়ে থাকে তাহলে স্পেসিফিক অন্য কোনো নিয়ম যদি এখানে সংশ্লিষ্ট না থাকে তাহলে ইউজুয়ালি 3-এর বেশি সিলেবলে মাঝখানে স্ট্রেস হয়। এখন দেখুন তো 3 বা তার বেশি সিলেবল, খেয়াল রাখবেন 3 সিলেবলও হতে পারে, 3-এর বেশি সিলেবলও হতে পারে। এরকম শব্দের শেষে যদি ওয়াই থাকে, মনে রাখবেন শব্দের শেষে যদি ওয়াই থাকে তাহলে স্পেসিফিক নিয়মটা কি? শেষের দিক থেকে 3 নম্বর সিলেবলটাকে আপনাকে খুঁজতে হবে। খেয়াল করুন ফ্যাম, ফ্যাম, ই, লি এই শব্দে কয়টি সিলেবল আছে? 3টি সিলেবল আছে। এবং খেয়াল করুন শব্দের শেষে কিন্তু ওয়াই আছে।
আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই নিয়মগুলা শেষের দিকের নিয়মগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনার জন্য, অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করুন। ফ্যাম ই লি 3টি সিলেবল আছে এবং শব্দের শেষে ওয়াই আছে, এই কারণে শব্দের শুরুতেই আমরা স্ট্রেস দিচ্ছি ফ্যামিলি, ফ্যামিলি। আবার দেখুন খ্যাম ইজ ট্রি, শব্দের কয়টি সিলেবল আছে? 3টি, এবং শব্দের শেষে আছে কি? ওয়াই। এই কারণেই আমাদের শব্দের শুরুতে স্ট্রেস দিচ্ছি। কি বলছি? কেমিস্ট্রি, কেমিস্ট্রি। আমরা বলছি না কেমিস্ট্রি বা কেমিস্ট্রি, বলছি কি? কেমিস্ট্রি। তো এ তো গেল 3টি সিলেবল বিশিষ্ট। শব্দ যদি তার চেয়ে বেশি সিলেবল থাকে তখন খেয়াল করুন বাই অল ও জি, বাই অল ও জি। শব্দের 4টি সিলেবল আছে এবং গুনে গুনে আপনি শেষের দিক থেকে 3টা সিলেবল কাউন্ট করেন বাই অল ও জি, জি ও অল। সো আমাদেরকে স্ট্রেস দিতে হবে কোথায়? অল, বায়োলজি, বায়োলজি। আমরা বলছি না বায়োলজি, আমরা বলছি না বায়োলজি, বরং কি বলতে হবে? বায়োলজি। কেন? কারণ হচ্ছে শব্দের শেষে ওয়াই আছে, ওয়াই থাকলে শেষের দিক থেকে 3 নম্বর সিলেবলটার উপরে স্ট্রেস দিবেন। এরপরে দেখুন আইডেন্টিটি, আইডেন্টিটি। এই শব্দের 4টি সিলেবল আছে এবং শেষের দিক থেকে 3 নম্বর সিলেবল ডেন, আইডেন্টিটি। আমরা বলতে পারি না আইডেন্টিটি, এটা বাংলিশ। ইংলিশ যদি ভালো মতো শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই রুলসগুলো জানতে হবে। আইডেন্টিটি। এরপরে আসুন রেসপন্সিবিলিটি। আমরা যে আলোচনা করেছিলাম আগে সেটার ব্যাখ্যা এখন পাচ্ছি। রেসপন্সিবিলিটি। সো লাস্টের যে টি ই বিল, 3য় সিলেবল, এটার উপর আমরা স্ট্রেস দিচ্ছি রেসপন্সিবিলিটি। এখন আসুন রুল নাম্বার 6। এত গেল শব্দের শেষে যদি ওয়াই থাকে। এখন রুল নাম্বার 6 অনুযায়ী শব্দের শেষে কয়েকটি সাফিক্স থাকতে পারে, সেগুলা যদি শব্দের শেষে TION থাকে, যদি শব্দের শেষে SION থাকে, যদি শব্দের শেষে CIAN থাকে, যদি শব্দের শেষে IC থাকে, এগুলো আমরা কি করি? আমরা অন্য কোনো ওয়ার্ডের সাথে, রুট ওয়ার্ডের সাথে এই TION, SION, CIAN বা IC এইগুলো যোগ করে কিন্তু আমরা নতুন শব্দ গঠন করতে পারি, যেমন আমরা এখানে করেছিলাম রিয়ালিটি থেকে রিয়ালিস্টিক। এরকম যদি করা হয় বা শব্দের শেষে যদি এগুলো থাকে তাহলে কি করতে হবে? এই প্রেফিক্সগুলোর ঠিক আগে, এই সাফিক্সগুলোর ঠিক আগে সিলেবলটাতে স্ট্রেস দিতে হবে, ঠিক আগের সিলেবলে স্ট্রেস দিতে হবে। যেমন ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। 4টি সিলেবল আছে কিন্তু সেগুলো বিষয় না, বিষয় হচ্ছে কি শব্দের শেষে TION আছে। সো ঠিক তার আগের সিলেবলে স্ট্রেস দিবেন, যেমন ইন্ট্রোডাকশন, মোটিভেশন, গ্র্যাজুয়েশন। আবার দেখুন কনক্লুশন, কনক্লুশন। খেয়াল করুন SION আছে। কনফিউশন। এরপরে দেখুন শব্দের শেষে কি আছে? SION আছে। আবার যদি শব্দের শেষে CIAN থাকে, যেমন ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান। আবার দেখুন একাডেমিক, শব্দের শেষে কি আছে? আইসি, আইসি থাকলে তার আগের সিলেবলের স্ট্রেস হবে। বলতে পারি না আমরা একাডেমিক, হবে কি? একাডেমিক। আবার বলতে পারি না একাডেমিক, নো, হবে কি? একাডেমিক। ঠিক আইসি এর আগের সিলেবলের উপর স্ট্রেস দিতে হবে। তো রুল নাম্বার 6 এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? দেখলাম যে শব্দের শেষে যদি কোনো বিশেষ সাফিক্স যুক্ত হয় তাহলে নির্দিষ্ট একটি সিলেবলের উপর স্ট্রেস হবে। এখন ইন জেনারেল অন্যান্য সাফিক্স বা প্রিফিক্সের ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে? হ্যাঁ, সেটার জন্য একটা নিয়ম, ইন জেনারেল নিয়মটা হচ্ছে রুট ওয়ার্ডের সাথে যদি কোনো সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করা হয় তারপরেও নতুন ওয়ার্ডটি রুট ওয়ার্ডের স্ট্রেস প্যাটার্ন অনুসরণ করবে। যেমন খেয়াল করুন কমফোর্ট, কমফোর্ট, কমফোর্ট 2টি সিলেবল রয়েছে এখানে এবং এর সাথে আমরা আরও কিছু সিলেবল যুক্ত সাফিক্স যোগ করলাম। কি? কমফোর্টেবল, কমফোর্টেবল। এই এইবল, এই সাফিক্সটি আমরা যুক্ত করার পরেও স্ট্রেসটা কিন্তু ওখানে থেকে গেছে। কমফোর্টেবল, কমফোর্টেবল। আবার যদি আমরা তার সাথে আবার যদি একটি সাফিক্স যোগ করি কমফোর্টেবলি, কমফোর্টেবলি। তো এ তো গেল জেনারেল রুল।
কিন্তু একটি বড় কিন্তু আছে, সেই কিন্তুটা বোঝাতে আপনার জন্য অত কঠিন হবে না। কারণ কি, একটু আগে আমরা যে নিয়মটি দেখেছি এটা আবার রিমাইন্ড করে দিচ্ছি কি, কিন্তু রুল 6 এর ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না। অর্থাৎ ইন জেনারেল আমরা বলতে পারি যে কোনো শব্দের সাথে রুট ওয়ার্ডের সাথে যদি সাফিক্স প্রিফিক্স যোগ করে নতুন শব্দ গঠন করা হয়, সেক্ষেত্রে ইন জেনারেল হচ্ছে ওই রুট ওয়ার্ডের স্ট্রেস প্যাটার্নটাকেই ফলো করবে। কিন্তু এক্ষেত্রে যদি রুল 6-এ কী বলা হয়েছে, TION, SION বা CIN বা IC যুক্ত করে নতুন ওয়ার্ড গঠন করা হয়, তবে তার আগের সিলেবলের স্ট্রেস হবে, এই রুল 7টাকে ফলো করবে না। যেমন দেখুন enthusiasm, স্ট্রেসটা কোথায়, enthusiasm। সো দ্বিতীয় সিলেবল থিউ এর উপরে স্ট্রেস হচ্ছে, কিন্তু এই শব্দটার সাথে আমরা IC যুক্ত করেছি, enthusiastic। এটার মাধ্যমে আমরা ওইটার পার্ট অফ স্পিচ চেঞ্জ করেছি এবং এটার নতুন শব্দ গঠন করেছি, নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে enthusiastic। খেয়াল করুন TIC এটা যুক্ত হওয়ার ফলে কী হয়েছে, তার আগের সিলেবল S এর উপরে স্ট্রেস হয়েছে, enthusiastic। এখন এখানে আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে দেখুন এই যে আগের শব্দে ইনথিউ, এখানে দেখুন IPA এর মাধ্যমে আমরা এটাকে সুন্দরভাবে উচ্চারণটাকে লিখে প্রকাশ করেছি। এবং IPA কি সেটা যদি আপনি জানতে চান তাহলে আমাদের আগে করা কয়েকটি ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। সো enthusiastic স্ট্রেস মার্কটা এই যে উপরে দেখুন, যে সাউন্ডটাতে স্ট্রেস দেওয়া হয় সেই সাউন্ডটার উপরে স্ট্রেস মার্ক দেওয়া থাকে বাম হাতে। এখন এই শব্দটা যখন পরিবর্তিত হলো তখন দেখুন এই থিউয়ের উপরে যে মার্কটা ছিল সেটা নিচে চলে আসছে, আর নতুন করে স্ট্রেস প্যাটার্নটা যুক্ত হয়েছে enthusiastic। সো এখানে বাম পাশে উপরে দেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের মেজর স্ট্রেস। আর শব্দটা পরিবর্তিত হওয়ার আগে যেখানে স্ট্রেস ছিল সেই জায়গাটাতে স্ট্রেসের নিচে আছে, দ্যাট মিনস দিস ইজ মাইনর স্ট্রেস। সো দুই ধরনের স্ট্রেস থাকে, স্ট্রেস প্যাটার্নে যে স্ট্রেসগুলো আমরা দিয়ে থাকি দুই ধরনের স্ট্রেস থাকে, একটা হচ্ছে মেজর স্ট্রেস আর একটা হচ্ছে মাইনর স্ট্রেস। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত পরে কথা আরও একটা লেসন হয়তো বলতে পারি বিস্তারিত। তো এখন আসুন আপনাদের জন্য কিছু চিন্তার খোরাক দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন একেবারে শুরুতে যে সেন্টেন্সটি দেখেছিলেন, আমরা দেখেছি ডিক্রিজ এবং ডিক্রিজ, বা রুল নাম্বার 1 এবং 2তে দেখেছেন যে কোনো শব্দ যদি নাউন হিসাবে বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তবে এক জায়গায় স্ট্রেস হয়, অন্যদিকে যদি কোনো শব্দ ভার্ব হিসাবে বা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় অন্য জায়গায় স্ট্রেস হয়। তো এরকম কিছু শব্দ আছে, সেম ওয়ার্ডস হ্যাভিং ডিফারেন্ট স্ট্রেস প্যাটার্নস, ডিফারেন্ট স্ট্রেস প্যাটার্নস মানে কি, একই শব্দ ব্যবহার ভেদে দুই রকমের বা একাধিক রকমের স্ট্রেস প্যাটার্ন হতে পারে। যেমন দেখুন ইনক্রিজ, আমরা যদি শব্দটাকে ভার্ব হিসেবে ব্যবহার করি তাহলে আমরা কি বলবো, ইনক্রিজ। আর শব্দটাকে যদি নাউন হিসেবে ব্যবহার করি তাহলে কি বলবো, ইনক্রিজ। আবার খেয়াল করুন প্রেজেন্ট, আমরা যখন ভার্ব হিসেবে ব্যবহার করবো তখন প্রেজেন্ট, বাট যখন নাউন হিসেবে ব্যবহার করবো তখন কিন্তু প্রেজেন্ট। একইভাবে নাউন হিসেবে ব্যবহার করলে অবজেক্ট, ভার্ব হিসেবে ব্যবহার করলে অবজেক্ট। আবার দেখুন কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট, আবার কনফ্লিক্ট অথবা কনফ্লিক্ট, নাউন ভার্ব। প্রডিউস ভার্ব বাট প্রডিউস নাউন। রিকর্ড ভার্ব, রেকর্ড নাউন। রিফিউজ ভার্ব, রেফিউজ নাউন। তো এই যে একই শব্দের ভিন্ন ভিন্ন স্ট্রেস প্যাটার্ন, এই ব্যাপারটা আয়ত্ত করতে হয়তো আপনার একটু বেশি সময় লেগে যেতে পারে, নো প্রবলেম। আপনি শুধু মনে রাখবেন নাউন হিসাবে বা অ্যাডজেক্টিভ হিসাবে এক ধরনের স্ট্রেস প্যাটার্ন, ভার্ব হিসাবে এবং প্রিপোজিশন হিসাবে অন্য ধরনের স্ট্রেস প্যাটার্ন যদি শব্দটি 2 সিলেবলের হয়ে থাকে। আর অবশ্যই আপনাকে এই রুলসগুলো মাথায় রেখে আপনার উচ্চারণের সঠিক উচ্চারণ চর্চাটা চালিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই ভুলবেন না। আর যদি মনে করে থাকেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদের সঠিক উচ্চারণ চর্চার ক্ষেত্রে অবদান রাখুন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ফেলুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনি মিস না করেন।